শিবাজি কোথায়, শিবাজি কোথায়? না, খুব ডিফিকাল্ট ওটা। বাইরের লোকদের পক্ষে শিলংয়ে এসে মা ফাউন্ডুর উইদাউট গাড়িতে নট রিকমেন্ডেড। শিবাজি, এই জায়গাটা থাকলে দুই বন্ধু ভাই কিছুক্ষণ সময় কাটাতাম। শিবাজি, মনে আছে তোর এই জায়গাটা, যখন এখানে আমি আর তুই এসছিলাম? ওয়াও, দারুণ ফাটাফাটি জায়গা। সেই জন্য এটাকে ল্যান্ড অফ সেভেন লেক বলে। আমরা কয়েকটা জায়গার সম্বন্ধে বলি না যে হিডেন জেম, আমার কাছে কিন্তু মেঘালয়ের এই ছোট্ট এই জায়গাটা, এই গ্রামটা হিডেন জেম। সুপ্রভাত, এখন সকাল ঠিক 9টা। আমরা কামাখ্যায় নামার পরে আমাদের যে গাড়িটা আমরা ঠিক করে রেখেছিলাম সেই গাড়িটা আমাদের পিক আপ করলো, আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন মাওফাংলুর। এখান থেকে समय লাগবে প্রায়, कितना टाइम लगेगा? 6 घंटा लग जाएगा। 6 घंटा 6 घंटा लग जाएगा। कितना किलोमीटर है यहाँ से? करीब 160 किलोमीटर होगा। 160 किलोमीटर होगा। আচ্ছা, তা 160 কিলোমিটার পথ, ঘন্টা 6 সময় লাগবে। আমাদের ড্রাইভার সাহেব তাই বলছেন। আপনার নাম কি? मेरा नाम है ब्रोजन पाठक। ব্রজেন পাঠক। আচ্ছা, এই আমরা 23 তারিখ পর্যন্ত এই গাড়িটাই আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে একদম এয়ারপোর্টে ড্রপ করে দেবে। আপনারা যারা এর আগের পর্ব দেখেছেন যে আমরা হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারে করে কালকে চড়েছিলাম, আজকে এখানে এসে নেমেছি। এবার কালকে ট্রেনে ওঠার পর থেকে এবং আজকে সকালবেলা যাদের সঙ্গে দেখা হলো তাদের প্রত্যেকের ওই একটাই প্রশ্ন, শিবাজি কোথায়, শিবাজি কোথায়? কেননা জেনারেলি আমি একা এরকম ব্লগ করতে করতে কখনো যাইনি, এটাই প্রথমবার। কাজেই সবাই বেশ আশ্চর্যই হচ্ছেন যে শিবাজি ছাড়া আমি যাচ্ছি একটা জায়গায়। আসলে এইবারের গল্পটা একটু অন্যরকম ছিল। 21 তারিখ শিলংয়ে আমার অন্যতম একটা প্রিয় ব্যান্ড স্করপিয়ন্সের, আপনারা জানেন স্করপিয়ন একটা জার্মানি ব্যান্ড, তাদের একটা শো ছিল, মানে পুরো ইন্ডিয়াতেই ট্যুর ছিল। প্রথমে শিলংয়ে, তারপরে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, সব জায়গায়। তা যে কোনো মেডিকেল গ্রাউন্ডে বা কোনো একটা ইস্যুতে সেই শোটা আচমকা আর কি বাতিল হয়ে যায়। কিন্তু ততদিনে তো আমাদের এই ট্রেনের টিকিট কাটা, প্লেনের টিকিট কাটা, হোটেল বুক করে ফেলেছিলাম, গাড়ি বলে দিয়েছিলাম। চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি এই ট্যুরটা না করি তাহলে ঘরে বসে বসেই অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে ঠিক আছে, বেরিয়ে পড়ে যাক। স্করপিয়ন দেখা হলো না, কিন্তু একটা নতুন জায়গা তো দেখা হবে, সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি এখন মাওফাংলুরের উদ্দেশ্যে। আমার কাছে এটা নতুন জায়গা। আমি আর শিবাজি এর আগে এসেছি, শিলংয়ে গেছি, ডাউকি গেছি, মাওলরিলং, আরও যা যা জায়গা আছে মোটামুটি যেগুলো জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন সেগুলোতে আমরা গেছি। সেসব ভিডিও আমাদের আছে, আপনারা জানেন আমাদের গৌহাটি আর মেঘালয়ের সিরিজে সেগুলো আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। এই যে 3 দিনের জন্য আমরা যে গাড়িটা নিয়েছি, এটার আমাদের 3 দিনের জন্য ভাড়া পড়েছে হচ্ছে 15,500 টাকা। আর আমরা মাওফাংলুর পৌঁছে থাকবো হচ্ছে মনে হয় ট্রাভেলার্স নেস্ট বললে, ট্রাভেলার্স নেস্ট। তা সেখানে আমাদের থাকার খরচা দুজনের পড়েছে হচ্ছে একটা ডবল বেডরুমে 2700 টাকা করে, উইদাউট ব্রেকফাস্ট আর কি। তা সেই জায়গায় তো আমরা যাচ্ছি, সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর পথে কী কী করছি সেসব গল্পও থাকবে এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এই যে জায়গাটায় যাচ্ছে মাওফাংলুর, এটার সম্পর্কে আমি আগে জানতাম না। মনোজদাই এটার সম্বন্ধে বললো যে ঠিক আছে, প্রোগ্রাম যখন হবে না মন খারাপ করে লাভ নেই, চল টিকিট যখন সব কাটা আছে বেরিয়ে পড়ি, তোকে একটা নতুন জায়গা দেখাবো। সেই জায়গাটা আমি তো দেখবই, তার সঙ্গে আপনারাও দেখবেন। মনোজদা, হ্যাঁ, এই যে আমরা মাওফাংলুর যাচ্ছি, হ্যাঁ, আমরা তো একটা গাড়ি বুক করে নিলাম 3 দিনের জন্য। এছাড়া কেউ যদি অন্য কোনোভাবে মানে গাড়ি প্রোভাইড না করে যদি লোকাল কোনো ট্রান্সপোর্ট বা কিছু আছে, মানে না, খুব ডিফিকাল্ট ওটা। বাইরের লোকদের পক্ষে শিলংয়ে এসে মা ফাউন্ডুর উইদাউট গাড়িতে নট রিকমেন্ডেড। আচ্ছা, গুয়াহাটি বাইপাস দিয়ে যাচ্ছি আমরা, এটা সোজা গিয়ে পড়বো হচ্ছে খানাপাড়া।
গুয়াহাটির লাস্ট পয়েন্ট যেটা। আচ্ছা, খানাপাড়া পর থেকেই তো জানিস ওই মানে পাহাড় শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ডান দিক মেঘালয়, বা দিক আসাম। ঠিক। তো সেখানে গিয়ে মাঝখানে পাহাড়ে একটু উঠেই আমরা মাঝখানে একটা পাবো জোড়াবাট। জোড়াবাট হচ্ছে তো মানে দুই আমরা জানি সবাই। ও বাট হচ্ছে অসমীয়াতে বাটকে, রাস্তাকে বাট বলে। তো জোড়াবাট থেকে কি দুটো রাস্তা দুই দিকে চলে গেছে, একটা টুয়ার্ডস আসাম মানে কাজিরাঙা চারিঙা সমস্ত আপার আসাম সমস্ত যেতে হলে সেই রাস্তা দিয়ে যেতে হবে, আর ডান দিকের রাস্তাটা চলে যাবে যেটা শিলং। তো আমরা শিলংয়ের বাইপাস করে শিলং থেকে ওই যাব। আরেকটা অল্টারনেটিভ রাস্তা ছিল গুয়াহাটি এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়ে ওই দিক দিয়ে, কিন্তু রাস্তাটা অনেকটা সরু। তো আমাদের ড্রাইভার দাদা ঠিক রিকমেন্ড করলেন না ওই রোডটা। আর পাহাড়ে একটা জিনিস ব্যাপার তো আছেই, যে রাস্তা না চিনলে ভেতরের রাস্তাগুলো সাইনবোর্ড টাইনবোর্ড থাকে না, অনেক সময় অনেক রকম প্রবলেম হয়ে যায়। লোকজন থাকে না, লোকজন হিন্দি বোঝে না, কেউ ইংরেজি বোঝে না, মানে এটা একটা বিরাট বড় ব্যাপার। এদিকে তার জন্য আমরা এদিকে লং রুটটা নিলাম শিলং হয়ে। এই যে জায়গাটা আমরা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে খানাপাড়া। আমরা গুয়াহাটি শহর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস জোড়বাট। ট্রেনে তো ব্রেকফাস্ট শেয়ার তো কিছু দেয়নি, মানে চা বিস্কুট আর একটা মাফিন দিয়েছিল জানেন। তা আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা যাওয়ার পথে এই একটা জায়গায় আমাদের ড্রাইভার সাহেব নিয়ে আসলেন, এই জায়গায় আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। হাইওয়ে ধাবা। চলো মনোদা, খেয়ে নেওয়া যাক নাকি? চলো খেয়ে নেওয়া যাক। পেট মে চুহা দৌড় রা হ্যাঁ, পেট মে চুহা দৌড়। স্বাভাবিক ব্যাপার, এতক্ষণ না খেয়ে আছি আর কি। আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে খিদেটাও তাড়াতাড়ি পায়, সেটাও স্বাভাবিক ব্যাপার। যাই হোক, খাবো এখানে। এখানে খাসি ডিশও আছে দেখছি লোকাল, দেখা যাক কী আছে। এই যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে নংফো। এখানে অনেক রকম ধাবা আছে, এটা একটা আছে, এটা ননভেজ, কিন্তু আমরা সকালবেলা ননভেজ খাবো না, ভেজই খাবো। আমরা এটাতে ঢুকছি। এখানে ব্রেকফাস্টের অনেক রকম অপশান আছে, কিন্তু আমাদেরকে বললো যে মশলা দোসা সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তাই ভাবলাম ঠিক আছে, সকালবেলার এটা হালকাই খাই, স্বাস্থ্যকর খাবার খাই। যদিও আপনারা জানেন আমি লুচি তরকারি সব পছন্দ করি, কিন্তু এখানে তো আর সেগুলো চট করে পাওয়া যাবে না। ওই আলুর পরোটা পাওয়া যেতে পারে। তাই মনোজা বললো না, একটু হালকাই খা, আবার দুপুরে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে লাঞ্চ করবো, সেটা বলে দিয়েছি। তাই এখন আমরা মশলা দোসা খাবো। আমাদের মশলা দোসা ঠিকই তাড়াতাড়ি বলেছিল, 5 মিনিটের মধ্যে চলে এসছে। মনোজা দেখো, খেয়ে দেখো, ধোসার মতোই খেতে নাকি কোনো স্পেশালিটি আছে? আর একটু আমার দেখে তাই মনে হচ্ছে। যাই হোক, খেয়ে নেওয়া যাক চটপট, তারপরে আবার রওনা দেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। এই মেঘালয়ের এই যে নংফ যে জায়গাটায় আছি, এখান থেকে আমরা এবার রওনা দেব সামনের দিকে। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে নংপো টাউনের মধ্যে দিয়ে। চারিদিকে বেশ কিছু দোকানপাট আছে। উমিয়ং লেকের পাড়ে যাচ্ছি, একদম গাড়ি নিয়ে আমরা ঢুকে পড়লাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে, আর গাড়ির জন্য আরও 50 টাকা, মোট 150 টাকা পড়লো আমাদের। এখানে গাড়ি পার্কিং, গাড়িটা পার্ক করা হচ্ছে। আর এখান থেকে দেখুন উমিয়াং লেকের ফার্স্ট লুক। সুন্দর পাখির ডাক চারিদিকে, অদ্ভুত সুন্দর শান্ত একটা জায়গা। আরে ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখতে পাচ্ছি, যেতে হবে সেখানে, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে
উমিয়াং সেলিং ক্লাব। এখান থেকে আপনি এই সেল ইয়চ বুক করতে পারেন এই কিউআর কোডটা স্ক্যান করে। আর যদি আরও কোনো তথ্য জানতে চান নিচেই ইমেল দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে কিছু এরকম রাখা আছে এই সেলিং ইয়াচ যেগুলো, এই যে এখানে সেগুলো এখানে রাখা আছে। এই রাস্তাটা ধরে নামলাম, একটু স্লিপারি আছে, সাবধানে নামতে হবে, কিন্তু নামতে বাধ্য হলাম হচ্ছে এইটার জন্যে। এই জায়গায় উঠে আমি উমিয়াম লেকটাকে দেখতে চাই। মনোজদাকে সেটাই বললাম যে সেই জন্য আমি আসবো, নামবো, এটা দেখবো একটু। এখানে একটা ছোট্ট ল্যান্ডিং, এখান থেকে এরকম দেখাচ্ছে। দারুণ দারুণ সুন্দর একটা জায়গা। এখানে বসেই সময় কাটিয়ে দিতে পারেন অনেকক্ষণ আপনারা। দারুণ সত্যি। শিবাজি, এই জায়গাটা থাকলে দুই বন্ধু ভাই কিছুক্ষণ সময় কাটাতাম। এই মনোজদা তো এলো না, তুই থাকলে তো আসতিসই আর কি। এবার দেখুন সামনের ভিউটা। আর এই পুরো জায়গাটা এরকম, এই একটা কাঠের ডেক করা আছে, একটা ছোটোখাটো ওয়াচ টাওয়ার বলা যেতে পারে। দারুণ 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 সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন গাছগুলো, গাছের পাতাগুলোকে দেখে নিশ্চয়ই। দারুণ, মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু যেতে হবে অনেকটা দূর, আর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। মেন যে জায়গাটা সেই জায়গার সামনে এবার যাই চলুন। এই যে সামনে যারা ওয়াটার স্পোর্টস যারা করবেন আর কি, তাদের জন্য এই জেটিগুলো ছোটো ছোটো করা আছে। এখানে স্পিড বোট রাখা আছে, আপনারা চাইলে এগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারেন। শিবাজি, মনে আছে তোর এই জায়গাটা, যখন এখানে আমি আর তুই এসেছিলাম সেই আমাদের শিলং যাওয়ার পথে, যেখান থেকে তুই দৌড় উড়িয়েছিলি, দেখ সেই জায়গাটা, সেই ডেকটা। এখনও অবিকল সব কিছু একই আছে, বাট ওই তোকে মিস করছি আর কি। তবে শিবাজির সঙ্গে তো আমি এসেছিলাম 2023 সালে, তখন তো ঠিকই ছিল। তবে আমাদের মানে আমি আর মনোজদা, সিমিয়নদা আর আমার এক বন্ধু ছিল তোতন, 2012 সালে 2012 সালে আমি প্রথম এই উমিয়াং লেকে ধারে এসেছিলাম, দেখেছিলাম এই লেককে। আর কেন এসেছিলাম, কি ব্যাপার, সেসব গল্প বলবো গাড়িতে। এই যে এখানে প্রাইসগুলো লেখা আছে, যদি প্যারাসেল বোট হয় তাহলে 8,000 টাকা পার বোট, 5 মিনিটের জন্যে সর্বোচ্চ 20 জন মানুষ এখানে উঠতে পারবেন। এছাড়া আছে হচ্ছে অ্যানাকোন্ডা বোট, এটা হচ্ছে 2,500 টাকা পার বোট ভাড়া, 5 মিনিট। এখানে আপনারা 10 জন চড়তে পারবেন আর কি। দুপুর 1টা থেকে 2টো অবধি এই সময় বোটিং বন্ধ থাকে। আচ্ছা, এই উমিয়াম যে লেকটা, এটা কিন্তু কোনো ন্যাচারাল লেক না, এটা হচ্ছে ম্যানমেড। উমিয়াম রিভারের ওপর যখন একটা বাঁধ দেওয়া হয়, তারপরেই এই লেকের সৃষ্টি হয়। আর এটা তৈরি হয়েছিল 1960 সাল নাগাদ। আবার স্থানীয় মানুষজন অনেকে এটাকে বড়াপানিও বলে। অ্যাসামিজ ভাষায় বড়াপানির মানে হচ্ছে একটা বড় জলাশয় অঞ্চল, সেটাকে বলা হচ্ছে বড়াপানি, সেই নামেও অনেকে এটাকে ডেকে থাকে। উমিয়াম লেক এটা শিলংয়ের উত্তরে, এই 15 কিলোমিটার এলেই আপনারা পাবেন। মানে শিলং যখন আপনি ঢুকবেন তখন এটা কিন্তু আগে পড়বে। এটা একটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, যদিও এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, আপনারা সেটা জানেন, ড্যাম থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর কি এখানে। কিন্তু যাই হোক, এটা একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনারা শিলং যাওয়ার পথে অবশ্যই এখানে আসবেন। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় অঞ্চল জুড়ে, মানে প্রায় 220 স্কোয়ার কিলোমিটার মতো অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থিত। দারুণ জায়গা, শিলংয়ে আসলে অবশ্যই এখানে আসবেন। গাড়ির সংখ্যা বাড়ছে এবং গাড়ির গতি কমছে, তার মানে আমরা শিলং শহরের দিকে এগোচ্ছি, তাই তো? রাইট। আর আমি এই মুহূর্তে যেটা দেখলাম, একটা স্করপিয়নের লাইভ শোয়ের একটা হোর্ডিং দেখলাম মনোজদা, দেখে আরেকবার মনটা খারাপ হয়ে গেল। শিলংয়েই আসছিলাম, এই প্রোগ্রামটা দেখতেই আসছিলাম, আমার চেনা জানা অনেকেই আসছিল এখানে আর কি, দারুণ মজা হতো ব্যাপারটা, কিন্তু কি আর করা, মিস করলাম সেটা। এই
আমরা শিলংয়ে আস্তে আস্তে ঢুকছি আর কি, আর কিলোমিটার 2-3 বাকি আছে। ওদিকে দেখা যাচ্ছে শিলং শহরের ঘরবাড়ি কিছু। আর সামনে তো শিলংয়ে আসলে যেটা এক্সপিরিয়েন্স করবেনই সেটা হচ্ছে জ্যাম, সামনে জ্যাম। এটা বোধহয় একটা গাড়ি স্ট্যান্ড, এটা গাড়ি স্ট্যান্ড। এখান থেকে কোথায় কোথায় গাড়ি যায়? আচ্ছা, ভিতরে। আচ্ছা আচ্ছা, সাধারণ লোক এগুলো তাদের গ্রামে যাওয়ার জন্য এগুলো ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ব্যবস্থা। এই হচ্ছে, আরেকবার দেখুন, এই হচ্ছে লোকাল স্ট্যান্ড গাড়ির। এই বাঁদিকে শিলং ক্যান্টনমেন্টের রাস্তা, আমরা এদিকে যাচ্ছি। আমরা পুরোপুরি শিলংয়ে ঢুকবো না, আমরা তো এদিকে ঢুকবো না এখন, বাঁদিকে। হ্যাঁ, বাঁদিকে এই শিলং গেলে এই বাঁদিকে চলে যাবেন। আমরা এখান থেকে এই ডান দিকে এদিকে যাব। যারা আপনারা শিলং থেকে আর কি চেরাপুঞ্জির দিকে যাবেন, তারা ওই পিছনের ওই রাস্তাটা দিয়ে, যেদিকে দেখালাম বাঁদিকে বেঁকে যাচ্ছে, ওদিক থেকে এসে এদিকেই যাবেন। আর এলিফ্যান্টা ফলস, যেটা একটা অন্যতম জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এই শিলং সিটি ট্যুরের, আমরা তার পাশ দিয়ে চলে যাব। আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে আমরা যাব। আর তখন উমিয়ং লেকের ধারে যেটা বলছিলাম, যে গল্পটা, যে প্রথমবার 2012 সালে এখানে এসেছিলাম, সেই সময় আমি আসলে গান গেয়ে বেড়াতাম। আপনারা জানেন অনেকেই যে আমি এককালে প্রফেশনালভাবে গান বাজনাটা করেছি আর কি। তা সেই সময় মনোজদা আমাদের দলকে গানের অনুষ্ঠান করাতে এই আসামে নিয়ে এসেছিলো। মনোজদা থাকে হচ্ছে নওগাঁর যেটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন, সেখানে আমরা প্রোগ্রাম করি। এবং তারপরে মনোজদা একটা দারুণ সুন্দর একটা অনেক বড় জায়গায় একটা বিহুর অনুষ্ঠানে নিয়ে গেছিলো। ওই প্রোগ্রামটা আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় প্রোগ্রাম, কেননা প্রায় 25-30 হাজার লোক হয়েছিল এবং 4টে জায়েন্ট স্ক্রিন ছিল, বিরাট জায়গা। সেই সময় বোধহয় মনোজদা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত বোধহয় এসছিলেন ওটা ইয়ে করার জন্যে। হ্যাঁ, আমাকে ওই সাউন্ড এবং সাউন্ডের কাছে যাওয়ার জন্য স্টেজের নিচ দিয়ে যেতে হতো। তো আমি নিচ দিয়ে ঢুকেছি, দেখি একটা কমান্ডো, ব্ল্যাকেট কমান্ডো, সেই গান উঁচিয়ে। তারপর আমি বললাম এরকম আমি সাউন্ডের কাছে যাবো, তারপর আমাকে যেতে হবে। এই প্রসঙ্গেই আমারও একটা সাউন্ডের কথা শুনে আমারও একটা কথা মনে পড়ে গেল। আমাদের সাউন্ড ম্যানের যারা হেল্পার ছিল, আমরা কলকাতা থেকে সাউন্ড নিয়ে এসেছিলাম সেবার, সব সাউন্ডের সব ইকুইপমেন্টগুলো। তা বক্স একটা একটা করে খালি হচ্ছে, তা কেউ একটা সে জিজ্ঞেস করেছিল যে বক্সগুলো রাখবে কোথায় আর কি। তা বলো ঠিক আছে, বক্সগুলো স্টেজের তলায় রাখো। স্টেজ অনেক উঁচু উঁচু, বিউর যে স্টেজগুলো হয় সেগুলো অনেকটাই উঁচু হয় মাটির থেকে, কেননা সেটা একটা বিস্তীর্ণ মাঠের মতো অঞ্চলে বা ক্ষেতের মতো অঞ্চলে মাচা বেঁধে সেই প্রোগ্রামগুলো হচ্ছে আর কি। তা সেই ছেলেটা তার আরেকটা হেল্পারকে নিয়ে এরকম গোটা 2-3 বক্স নিয়ে যেই স্টেজের তলার পর্দাটা তুলে যেই ঢুকেছে, দেখে তার দিকে 2জন ব্ল্যাক ক্যাট বন্দুক উঁচিয়ে আছে আর কি। সে তো দেখে তার হাত পা ঠান্ডা, কী হয়েছে কী ব্যাপার, সে তো রীতিমতো ঘাবড়ে গেছে, কী হয়েছে। সে তো ছুটে একজন বেরিয়ে এসছে। তা মনোজদাকে কি ডেকেছে আর কি, এবং আরও উদ্যোক্তা তারা এসে ওই ব্ল্যাক ক্যাটদেরকে বোঝালেন যে না, এটা হচ্ছে শিল্পীদের জিনিসপত্র আছে এখানে, রাখার জায়গা নেই, সেই জন্য এগুলো এখানে রাখা হচ্ছে। সেটাও একটা মজার ঘটনা, সত্যি মনে পড়ে গেল মনোজদা এই ঘটনাটা এখানে এসে। আর তারপরে সেই প্রোগ্রাম করে আমরা আসি হচ্ছে শিলংয়ে প্রথমবার। আমরা এই যে ক্রসিংটায় দাঁড়িয়ে আছি, এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এদিক দিয়ে এই যে গাড়িগুলো ইউটার্ন নিচ্ছে, এদিক দিয়ে ইউটার্ন নিয়ে ওদিকটা হচ্ছে ওই এলিফ্যান্টা ফলস যেটা, সেটা। আর এই আমার ডান দিকের যে রাস্তাটা, এই যে এই গাড়িটা যে চলে গেল, এটা হচ্ছে ওই চেরাপুঞ্জির দিকে আর ডাউকির দিকে চলে গেছে। আর আমরা যাব হচ্ছে এদিকটা, আমরা ওদিক দিয়ে এলাম আর যাচ্ছি হচ্ছে এদিকটা হচ্ছে ওয়েস্ট খাসি হিলস সেই অঞ্চল। আর এখানে তুরা বলে একটা বড় শহর আছে এদিকে। আর এই সামনে দেখুন প্রচুর লোকাল ফ্রুটসের দোকান সাজানো, আঙুর, আম, কলা, তরমুজ। শিবাজি থাকলে এখন তো দাঁড়িয়ে পড়ে প্রচুর কেনাকাটি করতো আর কি ফল। এই যে মনোজদা লোকাল স্ট্রবেরি কিনেছে।
এটা একটু বিট নুন বা কিছু ওই জাতীয় জিনিস দিয়ে খেলে আরও ভালো লাগতো, কেননা এটা একটু টক, মানে আমার জন্য একটু টক, কিন্তু ম্যাক্সিমাম লোকের জন্যই এটা দারুণ টক মিষ্টি একটা ব্যাপার, খুব ভালো লাগবে আর কি। এই মনোজদা একটা নুন লাগিয়ে আমাকে দিল। আহা, এইবার টেস্টটা পাচ্ছি। ওই ছোটোবেলায় আমরা ওই গাছ থেকে কুল পেড়ে বন্ধুবান্ধবরা মিলে হ্যাঁ। খেতাম না, সেই যে টেস্টটা, এটা অনেকটা, এটা লোকাল স্ট্রবেরি হলেও আমার কিন্তু সেই স্মৃতিটা আমাকে মনে করিয়ে দিচ্ছে, সেই যে খেয়ে চোখ কুচকে যাওয়া, টক লাগা, সেই ব্যাপারটা আমি এটার মধ্যে পাচ্ছি। যেটা বললাম যে এদিকের ওয়েস্ট খাসি হিলের সবথেকে বড় শহর তুরা, তা তুরার থেকে অনেকটা আগেই একটা জায়গায় আমরা, সেখান থেকে আমরা দেখে যাব হচ্ছে মাওফাংলুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নামটা নিয়ে তো আমার গন্ডগোল হচ্ছে। মনোজদা আমাকে এই ব্যাপারে একটা জ্ঞান দিতে চাই। বলো বলো, কি বলছিলে? আচ্ছা, উচ্চারণটা এখানে ঠিক করে বলতে হবে। এটা হচ্ছে মাফানিলু, কারণ এরকম কাছাকাছি উচ্চারণ অনেক জায়গায় আছে, একদম পুরো বিপরীত দিকে অন্য জায়গায় চলে যায়। মানে আর এরকম মাতলাং এরকম একেবারে কাছাকাছি উচ্চারণ। আচ্ছা, মানে উচ্চারণের গন্ডগোল হলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারেন, মানে আপনার মামা আপনার মেসো হয়ে যেতে পারে। মানে ধরুন মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছেন, এই উচ্চারণগত গন্ডগোলের জন্যে আপনি আপনার মেসোর বাড়ি চলে গেলেন, ব্যাপারটা আর কি সেরকম হয়ে যাবে আর কি অনেকটা। সাইনবোর্ড লেখা আছে যে পুরা এখান থেকে 186 আমরা ময়ূরাং ক্রস করছি। ময়ূরাং শহরের মধ্যে আমরা ঢুকলাম না, তাই তো মনোজদা? আমরা বাইপাস যে রোডটা, সেটা ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা ধরে আমরা এতক্ষণ যাচ্ছি, রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, কোথাও খানা খন্দ, ধুলো বালি নোংরা একদমই নেই বললে চলে আর কি, একদমই নেই। মানে 98% ক্ষেত্রেই নেই, ওই 2% ক্ষেত্রে হয়তো রাস্তায় কিছু জায়গায় কাজ টাজ হয়েছে, সেই জায়গাগুলো। মানে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুপাশের, সেটা তো একটা ভালো লাগা মনের মধ্যে জাগাচ্ছেই। রাস্তাঘাট এত সুন্দর দেখে সেই ভালো লাগা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা ওদিকের ওই রাস্তাটা দিয়ে এলাম, জায়গাটার নাম হচ্ছে মার্কাসা। এখানে এসে এই রাস্তাটা ডান দিকে বাঁক নিচ্ছে, এখন আমরা এইদিকে যাব, এদিকে মাওফাংলুর। আমরাও খুঁজে পাচ্ছিলাম না, জায়গাটা বেশ গোলমেলে জায়গা আছে। তা লোকাল একটি ছেলে আমাদের সঙ্গে আছে, সে আমাদেরকে বলছে এদিকে, আমরা এখন এদিকেই যাচ্ছি। এদিকটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে প্রথম যে লেফট, সেখানে হচ্ছে মাওফাংলুর। এখানে একটা বোর্ড আছে, এখানেও একটা বোর্ডে লেখা আছে সেটা। ভুল করে ওই যে বোর্ডটা যেখানে মাওফাংলুর লেখা আছে আর কি, বড় করে ম্যাপ আঁকা আছে যে জায়গাটা, সেখান থেকে আমরা ডান দিকে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি সেটা না, সেখান থেকে বাঁ দিকে আর একটু ওপরের দিকে উঠতে হবে, তাহলে আমরা পৌঁছাবো আমরা যেখানে যাচ্ছি সেখানে আর কি। এবার সেদিকেই যাচ্ছি। এখানে রাস্তাঘাট একটু খারাপ, মানে গ্রামের মধ্যে যাচ্ছি, একটা উপরে কোনো একটা গ্রামের মধ্যে, সেই জন্য রাস্তাঘাট একটু অন্যরকম, একটু খারাপ। আমরা ঢুকছি আমাদের হোমস্টের দিকে, কিন্তু এখানে এই জায়গাটায় ঢুকতে গেলে কিন্তু পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হলো। আমাদের বুকিং আছে, তারপরেও কিন্তু এখানে ঢুকতে গিয়ে দিতে হলো। এখানে পার্ক মতো করা আছে, দোলনা আছে, স্লিপ আছে, আর এই একটা ছোট্ট এরকম জলাশয় আছে। দারুণ সুন্দর জায়গা। আচ্ছা, প্রথমে এসে যেটা বললাম সেটা না, এটা আরেকটু দূরে আর কি। এই আমাদের নিতে এসছে এই হোটেল থেকে ছেলেটি। আমাদেরটা হচ্ছে এখানে,
বেশ এই পথ ধরে আমাদের হেঁটে যেতে হবে আর কি। দারুণ ইন্টারেস্টিং একটা ট্রেল, কিন্তু একটা ছোটোখাটো ট্রেল হয়ে যাবে। দেখুন পথটা, ক্যামেরা বন্ধ করছি না, পুরোটাই দেখাচ্ছি। এই যে এখান থেকে নেমে গেছে, ও যেরকম নামছে সিঁড়ি ধাপে ধাপে। ওয়াও, দারুণ ফাটাফাটি জায়গা। এই 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 পথটা দিয়ে হাঁটছে, আর দুদিকে এইটা, এদিকে এরকম সূর্যের আলোর জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। কালকে সকালে আরও ভালো করে দেখাবো এই জায়গাটা। তবুও ফার্স্ট ইমপ্রেশন জাস্ট ফাটাফাটি জায়গা, ফাটাফাটি জায়গা। এই একটা কটেজ, পেছনে আরও এরকম কটেজ। এই আমাদের কটেজ, সত্যি দারুণ জায়গাটা, কোনো কথা হবে না। এই আমরা যেখানে আছি সেখান থেকে এরকম ভিউ। পিছনে আরও কটেজ আছে, পাশে এটা হচ্ছে ডাইনিং রুম। এই ঢুকেই এখানে বসার জন্যে সোফা রাখা আছে, এটা সিঙ্গেল, একটা ডবল। এই হচ্ছে ঘর, এখানে একটা টেবিল রাখা আছে, এখানে আপনার মালপত্র রাখার জন্য একটা ওয়ার্ডরোব, খাট দুজনের জন্যে যথেষ্ট ঠিকঠাক। এখানে জানলা, পিছনে আরেকটা এরকম কটেজ। আর ভিউ যেদিক দিয়েই দেখবেন সেদিক দিয়ে ভিউ আপনার মন কেড়ে নেবে। সত্যি অসাধারণ জায়গা। আর খাটের ঠিক পাশেই এদিক দিয়ে ঢুকে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যথেষ্ট ক্লিন, একদম ঠিকঠাক। এখানে এইসব জিনিস পাওয়া এটাই একটা দারুণ ব্যাপার। গরম জলের ব্যবস্থা আছে, গিজার এখানে রাখা আছে, আর এখানে একটা সাবান দেওয়া আছে, এটা একটা বেসিন, আর বাকি যা যা থাকে ব্যবস্থা একেবারেই মন্দ নয়। ব্যালকনিতে বসার জন্যে ঘরের মধ্যে এরকম দুটো চেয়ারও দেওয়া আছে। মানে যাকে বলে মনে হচ্ছে একদম খাসা ব্যবস্থা, কিন্তু দারুণ। থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্যে। এটা কষ্ট করে হ্যাঁ, পৌঁছালাম। মানে তুমি ইতিপূর্বে একবার এসে খুঁজে পাওনি? খুঁজে পাইনি, চলে গেছি, ঘুরে গেছে। হ্যাঁ, কাজে এই জায়গাটা একটু এরকমই, কিন্তু খুঁজে পাওয়ার পরে যেটা আপনি দেখবেন, যেখানে আপনি থাকবেন, এটা আপনার সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে থাকবে, এরকম আমি বলতে পারি। অবশ্যই আসবেন ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে। নিরিবিলিতে এরকম ছুটি কাটানোর জায়গা খুব কম আছে। আমিও দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরলেও এরম জায়গায় কিন্তু খুব কমই থেকেছি। সুনীল গঙ্গোপাধ্যায় সেই বিখ্যাত উপন্যাস দিকশূন্যপুর, আমি যদি দিকশূন্যপুর লিখতে পারতাম, মোটেই পারবো না, উনি নমস্য ব্যক্তিত্ব, তাহলে বোধহয় এরকম একটা জায়গাকেই বেছে নিতাম দিকশূন্যপুরে হারিয়ে যাওয়ার জন্যে। আরেকবার দেখুন, পাখি ডাকছে চারিদিকে, ঠান্ডা হাওয়া। আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের ড্রাইভার সাহেব উনি অলরেডি খেতে বসে গেছেন, আমি আর মনোজদাও বসবো। সব খাবার দাবার সাজিয়ে দিয়েছে প্লেটের। মনোজদা একটু দেখি কী কী আছে। ভাত, আলু ভাজা, ডাল, ব্যাস এতেই তো ফাটাফাটি। মনোজদার প্রিয় পর্ক, আমারও ভাল লাগে অবশ্যই। আর আছে একটা স্যালাড, আর সাথে কিন্তু এই লেবু, পেঁয়াজ আর এই লঙ্কা। যদিও লঙ্কা খাওয়ায় আমাদের শিবাজি এক্সপার্ট, তবুও আমি টেস্ট করবো আর কি। শিবাজির হয়ে আমি, আমার জন্য একদম ঠিকঠাক ঝাল, খুব ঝাল না, কিন্তু লঙ্কার গন্ধটা আছে আর ঠিকঠাক। এই ঝালটা আমি সহ্য করতে পারি, এর থেকে বেশি হলেই গণ্ডগোল হবে আর কি। মনোজদা তো আসামের মানুষ, পর্ক খুব প্রিয়। মনোজদা নিজেও দারুণ রাঁধে পর্ক। কেমন? ভালো, দারুণ খাওয়া দাওয়া করলাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালো। আর পেট ভরা থাকলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। আর এখন আমার মনে হচ্ছে যে যাই ঘরে গিয়ে দেখি, 5 বালিশ যদিও নেই, একটা এক্সট্রা বালিশ যদি জোগাড় করা যায়, সেটাকে জড়িয়ে যদি কিছুক্ষণ ঘুম মারা যায়। আর যে ডাইনিং, যেখানে বসে খাচ্ছি, সেখান থেকেও একবার ভিউটা দেখুন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিউ,
খেয়ে দিয়ে নিয়ে একটু জায়গাটা একটু ভালো করে দেখতে বেরোলাম আর কি। ওদিকে কি আছে? ওদিকে কি আছে? আচ্ছা, ওদিকে বাউন্ডারি। তাহলে যা আছে এদিকটাতেই আছে আর কি, তাই তো? কটেজটার পিছন দিকে বেশ একটা কচ্ছপের পিঠের মতো একটা পাথর আছে, কচ্ছপের পিঠের মতো জায়গাটা। এটা কিন্তু দারুণ সুন্দর বসার জায়গাও। এইখান থেকে একটা ভিউ, মানে কি বলবো, যেদিক থেকে দেখছি সেদিকে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটায় না আসলে মিস হয়ে যেত কিছু একটা। মাফানলুঙে আমরা যে জায়গাটায় আছি, ট্রাভেলার নেস্ট, এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কটেজ। এক একটা কটেজের মধ্যে দুটো করে সেপারেট রুম আছে, মানে আপনারা ফ্যামিলি আসলে পাশাপাশি থাকতেই পারেন। ভাড়া হচ্ছে ডবল বেডরুমের 2700 টাকা করে। খাওয়া দাওয়ার রেটটা এখনও জানি না, রাত্রিবেলা খাই দাই, তারপরে কালকে যখন বেরোবো তখন যখন বিল দেবে তখন বাকিটা বলবো। তবে আমি বলবো, এই জায়গায় যদি কখনো অবসর কাটানোর সময় পান, চোখ বন্ধ করে চলে আসুন। এরকম জায়গা খুব কম আছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ওয়ান অফ দ্য হিডেন জেম। বহু মানুষ এটার খবরই রাখেন না, অনেকেই জানেন না, অনেকেই হয়তো জানেন, সেটাও খুব স্বাভাবিক। তবে বেশিরভাগ মানুষই মনে হয় এই জায়গাটার সন্ধান জানে না। একবার চলে আসুন এই জায়গায়, সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ছুটি কাটানোর মেজাজ নিয়ে। এখানে এই জলের ধারে বসে কি দেখছিলাম জানেন? এই যে এখানে বসে আছি, সুন্দর টলটলে জল, আর ওপর দিয়ে না মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে মেঘের আলোয়। তারা তাদের আলোয় ফিরে যাচ্ছে, নাকি সেই কালিদাসের মেঘ দূতমের মতো কোনো প্রিয়ার জন্য কোনো চিঠি নিয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। কোনো এক সময় কোনো একটা প্রেমিক হয়তো এরকম একটা জায়গায় বসে তার প্রেমিকার জন্য চিঠি লিখেছিল, আর এই মেঘগুলো সেই দূত হয়ে তার কাছে সেই চিঠি পৌঁছে দিয়েছিল। হতেও তো পারে। প্রেম তো সব জায়গায়, আকাশে বাতাসে সর্বত্র। প্রকৃতি প্রেম, মানুষ প্রেম, সব মিলেমিশে একাকার এইসব জায়গায়। দারুণ। এতক্ষণ সাদা মেঘের শাড়ি দেখছিলাম, আর এখন যে মেঘটা মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকটা বড়, সেটা হচ্ছে কালো মেঘ, মানে অভিমানী মেঘ। হয়তো কোনো কারণে অভিমান হয়েছে, তাই চোখে জল জমেছে বা মনে। আমি যখনই এরকম দোলনা দেখি আর কি, বুঝলে, দোল খাই, বয়সের কথা বিন্দুমাত্র চিন্তা না করে। তার কারণ আমি মনে করি যে দোল খাওয়ার কোনো বয়স নেই। আর দোলনা যদি দেখো, রাধিকাদের উদ্দেশ্যে বলি, শ্রীকৃষ্ণ পাশে না থাকলেও দোল খেও। আর কৃষ্ণদের উদ্দেশ্যে বলি, রাধিকা পাশে না থাকলেও দোল খেও। এটা একটা আলাদাই মজা। আর এইখানে দোল খাওয়া, আহা, দারুণ দারুণ। আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে এলাম, ওই নিচেটায় ছিলাম, হাঁটতে হাঁটতে উঠে এলাম। দারুণ জায়গা, খেয়ে দিয়ে হজম করার জন্য আদর্শ। আর এই সমস্ত টিলাগুলোতে ওঠা খুব সোজা, কোনো অসুবিধে নেই। বাচ্চারা আসলে তো দারুণ এনজয় করবে এই ব্যাপারটা আর কি। আমরা তো পার্টিকুলারলি এই জায়গাটা, এই যে এদিকটা এসো, এই জায়গাটা দেখে আমার কি মনে পড়ছে বলো তো, আমাদের মায়া সফর গানটায় পুরুলিয়া যেখানে শ্যুট হয়েছিল, সেই যে জায়গাটা সেরকম। অবশ্যই পুরুলিয়ার সেই জায়গাটা এত সবুজ ছিল না, এটা দারুণ সবুজ। তবে এই পাথরগুলোর জন্যে ভাইবসটা একই রকম লাগছে। আচ্ছা, এই গানটা সবাই দেখেছেন তো? যদি না দেখে থাকেন, আমাদের চ্যানেলে কিন্তু এই গানটার আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গানটা দেখে নেবেন, ভালো লাগবে আপনাদের। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, কিছু গরু ঘাস খাচ্ছে, ওদের গলার টুংটাং আওয়াজগুলো শোনা যাচ্ছে। একটা অসাধারণ সন্ধে ধীরে ধীরে নেমে আসছে। বলে না, পৃথিবীতেই আছে হয়তো সেই স্বর্গ। তাই পৃথিবীতেই এরকম সুন্দর সুন্দর কত জায়গা আছে
যেগুলো সত্যি স্বর্গ, যেখানে এলে মনে হয় যে হ্যাঁ, এই মানব জন্ম সার্থক। দারুণ দারুণ একটা সুন্দর পরিবেশে বসে আছি, একটা রোমান্টিক পরিবেশ, মেঘ ওদিক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আর আমি আর মনোজদা, যেহেতু মনোজদা আছে কাজে গান বাজনা তো হবেই, গিটার আমরা নিয়ে এসেছি কলকাতা থেকে। তা আজকে একটা এমন আমি আপনাদের গান শোনাবো, এই গানটা আমাদের একটা ব্যান্ড ছিল সেই সময়, তার নাম ছিল হচ্ছে সাঁকো। সেই ব্যান্ডের জন্যে আমার দুই বন্ধু রাকেশ দানি আর পার্থ রায়চৌধুরী, ওরা দুজন এই গানটা লিখেছিল আর সুর করেছিল। ওদের যে সপ্তডিঙা সেটা হচ্ছে সাগরে, মানে প্রেমের সাগরে আর কি হাবুডুবু খাচ্ছিল, মানে সেরকম একটা মানসিক অবস্থায় দুজন আর কি, দুজনেই হয়তো একে অন্যের সমব্যথী ছিল। সেই একটা জায়গা থেকে ওরা দুজন মিলে এই গানটা লিখেছিল। তখন ওরা আমাকে দুজন এই গানটা শুনিয়েছিল আর বলেছিল তোকে এই গানটা গাইতে হবে। আর আমি ছাড়া আর কে গাইবে, আমার মতো রোমান্টিক পুরুষ আর কি কজন আছে আর কি, কাজেই আমি গানটা গাইবো। আপনাদের সেই গানটা একটু ছোট করে শোনাচ্ছি। শুধু তুমি তুমি সারাদিনই তুমি, আমার স্বপ্ন তুমি, আমার সবই তুমি, শুধু তুমি তুমি তুমি, শুধু তুমি তুমি সারাদিনই তুমি, আমার স্বপ্ন তুমি, আমার সবই তুমি, শুধু তুমি তুমি তুমি। সকালবেলা যখন 6:30টার সময় আমি আর মনোজদা ঘুম থেকে উঠলাম, তখন চারিদিক পুরো মেঘে ঢাকা ছিল আর কি। এখন একটু বেলা বাড়তে আস্তে আস্তে একটু ভালো হয়েছে, কিন্তু মেঘলা ভাব কিন্তু রয়ে গেছে। আর মেঘালয়ের তো এটাই মজা, মেঘের আলয়। এখানে তো মেঘ আপনাকে সবসময় অভ্যর্থনা জানাবেই। আর এই মাওফাংলুর সম্বন্ধে কয়েকটা বেসিক তথ্য দিয়ে রাখে আর কি। এই জায়গাটা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফিট মতো ওপরে আছে। আর এই জায়গাটাকে অনেকেই ল্যান্ড অফ 7 লেকস বলে, ম্যানমেড লেক, কিন্তু এখানে 7টা এরকম লেক আছে আর কি, সেই জন্য এটাকে ল্যান্ড অফ 7 লেক বলে। যদি আপনারা শিলং থেকে আসেন, তাহলে শিলং থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ওই 75 কিলোমিটার মতো, সময় লাগবে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর যদি আপনারা সরাসরি, আমরা যেভাবে এসেছি, আমরা তো কামাখ্যা থেকে এসেছি, আপনারা যদি গৌহাটি থেকে আসেন তাহলে সময়টা ওই ধরুন 5.5-6 ঘন্টা মতো সময় লাগবে এখানে আসার জন্যে। দারুণ সুন্দর একটা জায়গা, দারুণ সুন্দর পরিবেশ, আর এই থাকার জায়গা, সব মিলিয়ে একটা দারুণ সময় কাটালাম কাল থেকে আজ অবধি আমি আর মনোজদা মিলে। গান বাজনা আড্ডা, দারুণ সময় কাটলো। আপনারাও যদি বন্ধুবান্ধব নিয়ে ছুটি কাটাতে চান এরকম আমাদের মতো, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এই ট্রাভেলার নেস্টে। দারুণ লাগবে, এই গ্যারান্টি আমার তরফ থেকে আমি দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা ছেড়ে এত তাড়াতাড়ি যেতে মন চাইছে না। আপনারা যখন প্ল্যান করবেন, আপনারা 2 দিনের জন্যই প্ল্যান করুন। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে 2 দিন এখানে থাকলে দারুণ লাগবে। তবে আমরা তো এবার অন্যরকম প্রোগ্রাম করেছিলাম, এখানে আসার প্ল্যান ছিল না, হঠাৎ করে করা প্ল্যান আর কি। তার জন্য এবার হয়তো পুরোটা ভালোভাবে এই জায়গাটা দেখাতে পারলাম না, তবে পরে অবশ্যই এখানে ফিরে আসব শিবাজিকে সঙ্গে নিয়ে, তখন আরও ভালোভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করব। তাহলে আমরা রওনা দিচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে। মনোদা, সবাইকে একটু গুড মর্নিং করে দাও। হ্যাঁ, গুড মর্নিং। আর ল্যান্ডস্কেপ অসাধারণ, একটা বিস্তীর্ণ সম্পকীর্ণ অঞ্চল, যেটাকে আমরা পুগিয়ালো বলি আর কি। মোটামুটি টপে চলে এসছি। এই দিকে একটা ভিউ আছে,
চারিদিকে পাহাড় ঘেরা, সবুজ, পাখির ডাক, আর হাওয়া দিচ্ছে, হু হু করে হাওয়া দিচ্ছে। মানে হাওয়া এতটাই দিচ্ছে, চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে, দামাল হাওয়া আর কি। মানে কাল থেকে আমি এখানে আসার পর কতবার যে অসাধারণ, দারুণ, বিউটিফুল এই শব্দগুলো ব্যবহার করেছি আমি নিজেও জানি না। কেননা সত্যি ব্যাপারটা সেরকমই আর কি, যেদিকেই তাকাচ্ছি, যাই দেখছি, অসাধারণ লাগছে। এখানে একটা ছোট্ট সমাধি, কারো নাম লেখা নেই, কাজে আমি বুঝতে পারছি না কোথায়। আর এই টপ থেকে ভিউটা, ওই নিচে আমরা যেখানে লেকের ধারে ছিলাম, সেটা অসাধারণ লাগছে। ওই দিকটায় আমরা যেখানে ছিলাম, ওদিকটা। মনোজদা, এ তো দারুণ জায়গা গো, এ তো দারুণ জায়গা। সিনেমা শুটিং টুটিং যারা করে তারা এইসব জায়গার সন্ধান পায়নি না, খুব বেশি লোক সন্ধান পেলে আবার সেসব শুরু হলে সিনেমার শুটিং মুটিং, তাহলে অবশ্য জায়গাটার সৌন্দর্যহানি ঘটবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই ওখানে আটকে দিয়েছে কেন? ওখান দিয়ে গাড়িগুলো সব ঢুকে যেত এখানে। ও হ্যাঁ, না এখানে গাড়ি ঢোকার জায়গা না, এরারই এরকম সবুজ ঘাস, এর মধ্যে দিয়ে খালি পায়ে হাঁটতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, বর্ষায় কি লাগবে বলতো? দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, একবার মানে কোনো জায়গাতেই না, পার্টিকুলার কোনো একটা সিজনে আসলে সেই জায়গাটাকে সম্যক উপলব্ধি করা যায় না আর কি। তোমাকে প্রত্যেকটা সিজনে যদি আসতে পারো আর কি, তাহলে আলাদা আলাদা ফিল পাওয়া যাবে। কেমন লাগলো আমাদের এই মাফাংলুর ভ্রমণের গল্প? জায়গাটা কেমন লাগলো? আমরা কয়েকটা জায়গার সম্বন্ধে বলি না যে হিডেন জেম, আমার কাছে কিন্তু মেঘালয়ের এই ছোট্ট এই জায়গাটা, এই গ্রামটা দেখে কিন্তু মনে হলো এটাই একটা হিডেন জেম। আর যেটা আমি সবসময় সব ভিডিওর শেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, টাটা।